বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি রহমতের মালিক। আপনারা আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন শেরেবাংলা নগরে কি হচ্ছে। সংসদে শুধু কথা হচ্ছে কে হবেন প্রেসিডেন্ট, কাকে বানানো হবে বাংলাদেশের প্রেসিডেন্ট। এখানে জনগণের কোনো রুল নাই। একটা দেশের প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন, অথচ বাংলাদেশের জনগণের সেখানে কোনো ভূমিকা নাই। এই কথাটা আপনি চিন্তা করতে পারেন? বাংলাদেশের সংসদের দিকে যদি আপনি তাকান, আপনি বিস্মিত হবেন, কিন্তু কোনো উত্তর খুঁজে পাবেন না। দেখেন, এখানে একটি পার্টি ক্ষমতাসীন, যারা দেশ শাসন করতেছে, ক্ষমতায় আসীন একটা দেশ। আর এখানে যারা অন্যান্য যারা দলে আছেন, কিন্তু সংসদে আছেন কিন্তু ক্ষমতায় নেই, তো তাদের দায়িত্ব হলো জনগণের পক্ষে কথা বলার, জনগণের জন্য আইন প্রণয়ন করার। এইখানে যারা আছে তাদের এবং তারা উভয়ে মিলে জাতিকে পাহারা দেবেন। কিন্তু এখানে যিনি আছেন, উনি যদি অনেক বেশি ভোট পান অথবা আসন গ্রহণ, সংসদ সদস্যের আসন বেশি পান, তাহলে ওনারা একচেটিয়া শাসন জারি করতে পারে। এই ক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে ওনাদের আসন সংখ্যা হলো প্রায় 212। কিভাবে পেয়েছে, কি করেছে, সেগুলো অতিরিক্ত কথা, সেগুলো অন্য বিষয়। এখন ওনাদের যে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী ওনার একচেটিয়া আধিপত্য হলো এই সংসদের উপরে, এই সংসদ সদস্যদের উপরে। এই সংসদ সদস্যরা কেউ ইন্ডিপেন্ডেন্ট না, স্বাধীন না, তারা পরাধীন সংসদে। এই প্রধানমন্ত্রীর কথায় ওনারা উঠতে হবে, বসতে হবে, চলতে হবে। এটা যেভাবেই হোক হয়েছে, সেটা আপনারা জানা উচিত বাই নাও। তো এখন প্রধানমন্ত্রী যেহেতু ওনাদেরকে বলবেন যে আমরা সবাই অমুককে প্রেসিডেন্ট বানাবো, তার মানে কি কেউ আর ভোট দিতে হবে না, প্রধানমন্ত্রী একাই সিলেকশন করতে পারেন। কিন্তু এখানে যে নাটকটা করা হবে যে আমরা ভোট দিচ্ছি, এটা কত বড় প্রহসন হতে পারে। একটা জাতির যারা কর্ণধার হবেন, তারা আমাদের মানুষের সাথে এরকম মিথ্যাচার করতেছেন। এটা কি গ্রহণযোগ্য? এটা কি মেনে নেওয়া যায়? আর এইখান থেকে আবার বিরোধী দলীয়রা ওনাদের একটা ক্যান্ডিডেটকে বলতেছেন যে আমাদের পক্ষ থেকে ক্যান্ডিডেট হলেন উনি। কিসের ভিত্তিতে? এইখানে যিনি একজন ক্যান্ডিডেট পিক করবেন, সেটাও এই দলীয় প্রধানই করবেন একা। আর উনার কোনো কারণ নাই এখান থেকে একজনকে এনে প্রেসিডেন্ট বানানোর। এটা প্রসেসে বলেন এটা হওয়ার মতো। সেখানে আপনারা এই সমস্ত নাটক যে কতটা দিন ধরে আজকে দেখাচ্ছেন, এতে কি হচ্ছে? এতে বিশ্ব আমাদেরকে দেখে যে এই লোকগুলো কত বড় প্রতারক। দেখছো কিভাবে তারা নাটক করতেছে জনগণের সম্মুখে, অথচ এই প্রেসিডেন্টের কোনো এখতিয়ার নাই কোনো কিছু করার। উনি প্রাইম মিনিস্টারের অধীনে, এবং প্রাইম মিনিস্টার যাদের দ্বারা নিযুক্ত হয়েছেন তাদেরই এগেনস্টে গিয়ে তাদের কোনো আর ক্ষমতা রাখেন নাই। তারা শুধু সংসদে বসে থাকতে পারবেন, কোনো রকমের আলোচনা, কোনো রকমের সমালোচনা কিছুই করতে পারবেন না। প্রাইম মিনিস্টার যা বলে সেই কথাটাই তারা শুধু ফলো করবেন। তাহলে কি এটা জাতীয় সংসদ বলা যায়? এটাকে জাতীয় সংসদ বলা যায় না। এইরকম একটা গর্হিত অন্যায় যদি একদল মানুষ গত 54 বছর ধরে আমাদের এই 18 কোটি মানুষের উপর, 7.5 কোটি থেকে আজকে 18 কোটি এই জনসংখ্যার উপর করে আসতেছে, এটা কি করে মেনে নেওয়া যায়? এই সংবিধান চেঞ্জ করার জন্য যে আন্দোলন 2024 আগস্টে হয়েছিল, সেটাকে সম্পূর্ণ ব্যর্থ করে দিয়ে তারা নতুন করে একই পদ্ধতিতে তারা সরকার পরিচালনা করতেছে।
এটা কত বড় দুর্বিষহ একটা কথা, কত বড় অপমানজনক একটি কথা। তাইলে তারা যে আজকে বিপ্লবের কথা বলতেছে, বিপ্লবের শহীদদের কথা বলতেছে, তাহলে আমরা শহীদদের কি সম্মানটা দেখালাম? কিছুই না। তার মানে কি, আমরা একটা আধিপত্যের অধীনে নতুন করে সরকার গঠন করলাম। তাহলে ভারতীয় আধিপত্য আর মার্কিন আধিপত্য, এই দুইয়ের মধ্যে আমি কোথায় পার্থক্য দেখব? আমরা যেহেতু স্বাধীনভাবে কোনো কিছু করতে পারতেছি না, আমাদের স্বাধীনতা নাই, আমাদের অর্থনীতি আজকে ভঙ্গুর, আমরা 54 বছর পরে এসে আমরা যা করেছি সব কিছু লুণ্ঠিত, আমরা পরাধীন, পরাজিত। আমাদের অন্তর্বর্তী সরকার যা করেছে তারপরে তো আমাদের আর অস্তিত্বই নাই দেশে। এমতাবস্থায় আমরা যদি সবাই চুপ করে থাকি এবং সরকারের সাথে কথা না বলি, আমরা যদি নতুনভাবে এই সমস্ত যে সংসদ, এই গোনা বাতিল করার জন্য, এই গোনা বাতিল করে যেটা একটা পবিত্র সংসদ হবে, জাতীয় আইন প্রণয়ন করবে, সবার কথা বলার অধিকার থাকবে, জনগণের প্রতিনিধিত্ব করবেন ওনারা সেখানে, এর কোনো কিছুই যদি আমরা প্রতিষ্ঠিত না করে শুধু তাকিয়ে তাকিয়ে তামাশা দেখি আর প্রহসিত হই, এর কি বিরূপ প্রতিক্রিয়া হবে? এটা কালকে দিন পরে আমাদের দেশটা যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। কারণ আপনার নিজের পরিবার যখন সম্পত্তি নিয়ে মারামারি করে, সম্পত্তি অপচয় করে, তখন কি হয়? অন্যান্য লোকরা সেগুলো কিনবার জন্য ব্যতিব্যস্ত হয়। আর আমরা যদি প্রতিবেশী হিসাবে অন্যের বাড়িতে আগুন লাগতে পারে সেরকম সম্ভাবনার কারণ হয়ে দাঁড়ায়, তখন তারা বাধ্য হবে আগুন না লাগার আগেই আমাদেরকে দখল করে নেওয়া। কারণ সেরকম একটা পরিস্থিতি আজকে বাংলাদেশের উপর আবর্তিত হচ্ছে। আপনি দেখেন পাকিস্তান ধ্বংস হয়ে গেছে, এটা বিশ্বাস করুক বা না করুক কেউ, কিন্তু আপনি ফ্যাক্ট দেখবেন, আপনি দেখবেন মাটিতে কি পিকচারটা গড়ে উঠতেছে সেটা। আপনি দেখেন মিডল ইস্ট আজকাল কোথায়? কিচ্ছু নাই, কোনো অবস্থান নাই। কারণ আমরা পরনির্ভরশীল প্যারাসাইট হয়ে আমাদের জীবন ধারণ করে আসতেছি। কারণ এখন ইতিহাস বলতে গেলে সেগুলো লম্বা ইতিহাস, আমি সেই দিকে আর যাব না। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আমরা 18 কোটি মানুষ, বেশিরভাগ আমরা মুসলমান। এই সারা পাক ভারত উপমহাদেশের উপর আমাদের একটা দায়িত্ব আছে। এই পাক ভারত উপমহাদেশ যেন আবার কোনো কলোনি না হয়, উপনিবেশ না হয়। হিন্দু আধিপত্যবাদীরা, বর্ণবাদীরা, তারা তাদের দেশকে উপনিবেশ হিসাবে ধরে রাখতে চায়, আভ্যন্তরীণ উপনিবেশ হিসাবে ধরে রাখতে চায়। সেই সব দিক বিবেচনা করে আমাদের মুসলমান হিসেবে আমাদের এই অঞ্চলে একটা বিরাট দায়িত্ব আছে। সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। প্রথমে দায়িত্ব পালন করতে হবে আমাদের মানুষের জন্য। এই 7.5 কোটি মানুষ থেকে 18 কোটি মানুষের যে দায়িত্ব আমরা নিয়েছি, সেই দায়িত্ব আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে। তারপরেই আমরা শুধু পাক ভারত উপমহাদেশে নেতৃত্ব দিতে পারবো, এবং নেতৃত্ব দেওয়া জরুরি। কারণ বর্ণবাদীরা কখনোই মানুষের নেতৃত্ব দিতে পারে না, দিবে না। আর আমরা মুসলমান, আমাদের দায়িত্ব প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দিয়ে, ধর্মীয় অধিকার দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করা, তাদেরকে অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ করে দেয়া সমানভাবে। সেখানে ইন্টেলেকচুয়াল এবিলিটির দাম হবে, সেখানে মামা বাগ্নের কোনো দাম হবে না। আশা করি আপনারা আমার বক্তব্যের অন্তর্নিহিত যে কথাগুলো বুঝতে অনুধাবন করতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি।